অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের একটা এক্সপেক্টেড ম্যাথের পেপার আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং তার সাথে ডাব্লিউবিপির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার মানে 2013 থেকে টিল ডেট পর্যন্ত আমি কিন্তু তার একটা প্লে লিস্টও বানিয়ে দিয়েছি পুরো সলিউশন সহ। এবং এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এখন যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেই ভিডিওটাও সেই প্লে লিস্টের সাথেই আমি অ্যাড করছি। তো তোমরা সেই প্লে লিস্টটা দেখতে পারবে 2013 থেকে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার 2013 থেকে টিল ডেট পর্যন্ত। একটু প্লে লিস্ট সেকশানে গিয়ে ভিডিওগুলো অন্তত খুঁজে নিজেরা একটু দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এবং পরীক্ষার আগে এই ভিডিওগুলো শেষ করা মানে তোমার নিজের নাম্বারটা নিজে বাড়ানো আর কি। তো চলো আর কথা না বলে শুরু করা যাক। আজকের কোশ্চেন পেপার হচ্ছে তোমার এক্সপেক্টেড কোশ্চেন পেপার সেট হচ্ছে 2। আজকে শুরু করি চলো। এবং আর একটা কথা, সেটা হচ্ছে আমি এটা ছাড়া, এটা তো আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এটা ছাড়া আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে উদ্বোধন বলে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এক্সপেক্টেড রিজনিং এক্সপেক্টেড ম্যাথ দেওয়া শুরু করেছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সেটা একদম ওয়ার্ডে বানানো, ওয়ার্ডেরটা আমি পুরো শেয়ার করে দিয়েছি। তো ওগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে কথা না বাড়ি আর প্রথম অঙ্কের প্রশ্ন, সেটা বলছে যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি করা হয়, ভালো কথা, এবং হর কমানো হয় 10%। আচ্ছা আমাকে বলো, ওপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হর। তো লব বলছে 20% বৃদ্ধি করা হলো, তার মানে এটা 120 হয়ে যাবে, এবং হর 10% কমানো হলো মানে 90 হয়ে যাবে। ইকুয়ালস টু কত হবে? 16/21। বলছে তো ভগ্নাংশটির মান হয় 16/21। 0 0 কাটলাম, কাটার পরে কি করলাম? 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 4, 3 দিয়ে কাটলে এটা 7, তাই তো? তাহলে লব আর হরের প্রথমে কত ছিল? তাহলে 4/7, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4 নম্বর বলছে, আচ্ছা 4600 টাকা 3 জনের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করা হয়। এই যে এটা, এর থেকে আর বেশি আমি জুম করলে না পুরো ফেটে যাবে এটা। তো এটার আগে বার করি, 3/5:2:5/3। এবার দেখো 3, এই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 3 আর 5 এটা লসাগু করেও করা যায় এবং এটা গুণ করেও করা যায়। আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি। গুণ করে যদি করতে চাও তাহলে এটা হচ্ছে এই 5 এটার সাথে একবার গুণ করো, এই 3 এটার সাথে একবার গুণ করো, আর এটার সাথে একবার গুণ করো হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে তোমার 3 3 9 এটা 3 5 15 2 30 আর এটা তোমার হচ্ছে 5, তাহলে 5 5 25, তাহলে 9:30:25 এটা আমার বেরোলো। এবার যারা এটা বুঝতে পারলে না তাদের জন্য কি আছে? 3/5:2:5/3, তাই তো? তো এখানে আমার 15 আমার এলসিএম, 5 দিয়ে 3 3 9, 15 2 30 3 5 15, 5 5 25, বোঝা গেল? তো এই ক্রস গুণে আমি করতে পারলাম। আমার অনুপাত বেরিয়ে গেছে 9:30:25। এবার বলছে 3 জনের মধ্যে 6400 টাকা। আমার টোটাল কত ভাই? টোটাল 55 আর 9 হচ্ছে তোমার 64। 64-র ভ্যালু হচ্ছে 6400 টাকা বিলি হয়। তাহলে দ্বিতীয় শ্রমিক পাচ্ছে 30 টাকা। এই যে 30 টাকা, তার 30-এর ভ্যালু কত হবে? 64-র ভ্যালু যদি 6400 হয়, 30-এর ভ্যালু হবে 3000 টাকা। এই দ্বিতীয় শ্রমিক 3000 টাকা পাবে। নেক্সট প্রশ্ন, আমি এটাই শুধু ম্যাথ করাবো, ঠিক আছে? যেরকমটা প্রিভিয়াস আমি ভিডিওগুলো আপলোড করেছি, এটার ম্যাথ হবে, পরেরটা থাকবে শুধু রিজনিং, এবং তারপরেরটা থাকবে জিকে এবং ইংলিশ একসাথে কম্পাইল করে, ঠিক আছে? এরপরে হচ্ছে 8 নম্বর। 8 নম্বরেরটা কী বলছে? x + y by 2x equals to 2 by xy equals to 2, তাহলে x + y equals to 2xy এবং x - y equals to 1xy। এবার এখান থেকে x আর y এর মান বার করতে হবে, ভালো কথা। তাহলে দেখো y কেটে গেল, তাহলে 2x এর ভ্যালু আমি যদি এটা যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 3xy, x কেটে গেল, তাহলে y এর মান কত? 2/3।
তাহলে ওয়াই এর মান যদি 2/3 হয়, দেখো এক্স এবং ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান দ্বিতীয়টা হবে, তাহলে ওয়াই এর মান দ্বিতীয়তে কোনটা 2/3 আছে, এটা 2/3 আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এই একটা বার করলেই হয়ে যায়, দুটো বার করার থেকে। পরের প্রশ্ন কি বলছে, 10 নম্বর বলছে একটি সংখ্যাকে 5 দিয়ে গুণ করে, সংখ্যাটা ধরলাম এক্স, এক্সকে 5 দিয়ে গুণ করলাম, 5x প্লাস সংখ্যাটার সাথে 25 যোগ করা হলো। এরপর ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করে শুরুর সংখ্যাটি বিয়োগ করা হলো, ভাগ করলাম এবং শুরুর সংখ্যাটি বিয়োগ করা হলো, মানে এক্স। আচ্ছা, তাহলে অবশিষ্ট কি পড়ে থাকবে, ভালো কথা। তাহলে অবশিষ্ট কি পড়ে থাকবে, অবশিষ্ট পড়ে থাকবে কি, এটা আমার 5x প্লাস 25 ভাগ 5 মাইনাস এক্স, 5 দিয়ে কাটলে এটা আমার এক্স প্লাস 5 মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, 5 পড়ে থাকবে, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর বলছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/3, 1/4, 1/5 একসাথে করা যায়। তুমি এই তিনটের এলসিএম নিয়ে নাও, কত, তিনটের এলসিএম হচ্ছে তোমার 60 যদি আমার এলসিএম হয়, তাহলে 3 দিয়ে আমি যখন কাটবো, এটা হচ্ছে 20:15:12, তাহলে এইটা হচ্ছে তোমার ত্রিভুজের অনুপাত, বাহুগুলোর অনুপাত 20, 15 এবং 12, তাহলে টোটাল হচ্ছে 35, 47, তাহলে 47 আমার টোটাল বাহু। এবার ত্রিভুজের পরিসীমা হচ্ছে 94 সেন্টিমিটার। তো আমরা কি জানি, ত্রিভুজের 3টি বাহুর যোগফলই তো তার পরিসীমা, তাহলে 3টি বাহুর যোগফল কত, 47, 47-এর ভ্যালুই তো 94, তাহলে 1-এর ভ্যালু কত, 2। বলছে তাহলে ত্রিভুজের সবথেকে ছোট বাহুটি কত, তাহলে ছোট বাহুটি 12, তাহলে 12-এর ভ্যালু কত হবে, 12-এর ভ্যালু হবে 24। আছে অ্যান্সার, অবশ্যই আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন বলছে 16 টাকা কিলোগ্রাম চিনির সঙ্গে 18 টাকা কিলোগ্রাম দরের চিনি কী অনুপাতে মেশালে মিশ্রিত চিনি 16.50 টাকা দরে বিক্রিয়া করা যাবে। তাহলে এটা বড় থেকে মাঝারি এবং মাঝারি থেকে ছোট মাইনাস হবে, তাহলে বড় থেকে মাঝারি মাইনাস হলে 1.5 আর মাঝারি থেকে ছোট মাইনাস হলে 0.5, তাহলে 0.5 আর 1.5-এর পয়েন্ট তুলে দিলাম, 5 দিয়ে কাটলে এটা 3:1, অপশান নাম্বার সি। 16 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48, সমবাহু মানে হচ্ছে 3টে বাহুই সমান, তাহলে 3 ইন্টু বাহু সমান 48, তাহলে 3 দিয়ে কাটলে এটা 16, তাহলে এক একটা বাহুর মান বেরিয়ে গেল 16। ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো √3/4 ইন্টু বাহু কত, 16 ইন্টু 16, তাহলে 4 দিয়ে কাটলে এটা 4, 4 × 64, 64√3 হচ্ছে আমার অ্যান্সার, 64√3 সেমি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন এখানে তো আর নেই, 21 নম্বর বলছে একটি 2 অঙ্কের সংখ্যা আর একক স্থানের অঙ্কের দশক স্থানের অঙ্কের 4 গুণ, আচ্ছা, একক স্থানের অঙ্কের দশকের স্থানের অঙ্কের 4 গুণ এবং দুটি অঙ্কের যোগফল 10, সংখ্যাটি কত, ভালো কথা। একটি 2 অঙ্কের সংখ্যা, একক স্থানের অঙ্ক, দশক স্থানের অঙ্কের 4 গুণ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে একক, তারপরে হচ্ছে দশক, তাহলে এককের অঙ্ক দশকের অঙ্কের 4 গুণ, তার মানে এটা x হলে এটা হবে 4x, তাই তো, তার মানে এটা যদি 8 হয় এটা হবে 2 এবং দুটো যোগ করার পরে আমার হবে কত, 10, তাহলে সংখ্যাটা কত, 82, বোঝা গেল। নেক্সট প্রশ্ন 26 এটা বলছে রাহুল পরীক্ষায় 515 নম্বর পেল, যা ন্যূনতম পাস মার্কসের থেকে 3% বেশি, ভালো কথা। 515 নম্বর হচ্ছে ন্যূনতম পাস মার্কসের থেকেও, মানে পাস করার পরেও ওর আরও 3% বেশি হয়ে গেছে, তার মানে কি বলো তো, তার মানে আমি ধরে নিই যদি পাস মার্কস ছিল 100-তে, তাহলে ও পেয়েছে পাস মার্কসের 3% বেশি, তার মানে 103%, তো 103%-এর ভ্যালু হচ্ছে 515, তাহলে 100%-এর ভ্যালু আমার
এটা হচ্ছে 5 গুণ, তাহলে 500, তাহলে 500 নাম্বার ছিল আমার পাস মার্কস। এইবার ওই একই পরীক্ষায় 100% হচ্ছে পাস মার্কস, ঠিক আছে। ওই একই পরীক্ষায় মোহন যদি 710 নম্বর পায়, তাহলে সে পাস মার্কসের থেকে কত নাম্বার বেশি পেয়েছিল? 3%-এর ভ্যালুর মান হচ্ছে 15, তাই তো? 15 বেশি মানে 3%। তো 500 হচ্ছে পাস মার্কস, ও বেশি পেয়েছে কত? 710, 210 বেশি পেয়েছে। তাহলে 3-এর ভ্যালু 15, 5 গুণ, তাহলে এটার 5 ভাগ করলে আমার বেরোবে এখানে কত পার্সেন্ট বেশি পেয়েছে। 5 দিয়ে ভাগ করি, 4 5 20, 42। তাহলে 42%ও বেশি পেয়েছে। অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, বেশ সুন্দর একটা অঙ্ক। যদি না বুঝে থাকো, ভিডিওটা আবার স্কিপ করে একটু আগে যাও, তারপর আবার দেখো, ঠিক আছে। আমি কি বললাম? 500 থেকে বেশি পেয়েছে। 500 হচ্ছে আমার পাস মার্কস। 500 থেকে 710 মাইনাস করলাম 210, 3%-এর ভ্যালু 15, তাহলে 210-এর ভ্যালু 42%। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন 31। আচ্ছা, একটা কথা, সেটা যদি তোমাদের এই সলিউশনগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই এই সলিউশনগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করো, যাদের ডাব্লিউবিপি সামনে পরীক্ষা রয়েছে তাদের সাথে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইউজফুল। বলছে 3 পূর্ণ 3-এর 7 প্লাস 1 পূর্ণ 1-এর 14 প্লাস 7 পূর্ণ 1-এর 2 মাইনাস 3/7। ভালো কথা, এটা অনেকভাবে করা যায়। যেহেতু এটা ছোট একটা সংখ্যা, আমি 14 একবারে এলসিএম নিয়েই নিই। 14 যদি এলসিএম নিয়ে নিই, 3 7 21 আর 3 24, 24 মানে হচ্ছে এটা 48। 7 দিয়ে যদি ভাগ করি 2, 14 মানে 14কে 14 আর একে 15, এটা মানে হচ্ছে 2, 7 দুগুণে 14, 15, ফলে 15, 7 15 105। আর এটা হচ্ছে তোমার, সরি, 7 দুগুণে 14 আর একে 15, হ্যাঁ 7 15 105, আর 7 দিয়ে কাটলে 2 6, সরি এটা মাইনাসে আছে, এটা মাইনাসে আছে। তাহলে 15 105 আর 15 120, 120 থেকে তোমার 148 মানে হচ্ছে 168 মাইনাস 6 মানে 162/14, ঠিক করলাম? 162/14, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে, আচ্ছা এটা কি আমি ঠিক করেছি? এটা তো প্লাসই বোঝা যাচ্ছে, এটা প্লাস বোঝা যাচ্ছে, এটা আমার মনে হয় না ভাগ, যা এটা মনে হচ্ছে ভাগ, যদিও এটা প্লাস মনে হচ্ছে। প্রথমটা প্লাস আর পরেরটা বোধহয় ভাগ আছে। আগে দেখি কত হয় যদি প্লাস মাইনাস করি। 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 81, তাহলে 81/7 অ্যান্সারে আছে? না, অ্যান্সারে নেই। তো সেক্ষেত্রে চলো ভাগের এটাতে করে দেখি। তাহলে 3 7 21 24, 24/7 প্লাস 15/14, ভাগ যদি এটা হয় তার মানে গুণ হবে 7 দুগুণে 14 আর একে 15, তাহলে 2/15 মাইনাস 3/7, তাহলে 15 15 কাটলো, 2 দিয়ে কাটলে এটা 7, তাহলে 1/7, তাহলে 24/7 প্লাস 1/7 মাইনাস 3/7, 7 আমার এলসিএম, এটা হচ্ছে 24 25 মাইনাস 3 মানে 22/7, 22/7। আমি এটাকে লিখতে পারি 3 পূর্ণ 1-এর 7। আচ্ছা, তার মানে আমি বলতে পারছি এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে ভাগে ছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এখানে আর নেই, 35 এখানে আছে। নেক্সট প্রশ্ন, হ্যাঁ 45 নম্বর। 45 এবং 48, দাঁড়াও এটা একটু উপরে নিয়ে নিই। 45 আর 48 একসাথে করা যাবে। 45-এরটা বলছে এক ব্যক্তি পি থেকে কিউ, আমি ধরে নিলাম এটা পি এবং এটা কিউ, এখানে যায় হচ্ছে 25 কিলোমিটার বেগে এবং পিতে ফিরে আসেন 30 কিলোমিটার বেগে। তাহলে মোট গতিপথের গড় গতিবেগ কত? তাহলে আমি জানি 2 × 25 × 30 ভাগ 25 প্লাস 30 মানে হচ্ছে 55। 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 11, তাহলে 150 × 2 করলে হচ্ছে 300, তাহলে 300/11 করলে আমার বেরোবে হচ্ছে 11 দুগুণি 22, 11 দুগুণি 22, দাঁড়াও এটা করে নিই, 27 3, হ্যাঁ 27 পূর্ণ 3-এর 11, কেননা এটা করলে 297 প্লাস 3 300, হ্যাঁ 27 পূর্ণ 3-এর 11, এটা হচ্ছে অ্যান্সার। আর 46 নম্বর অঙ্কটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 20% বেশি। একটা আয়তক্ষেত্র আছে,
দৈর্ঘ্য প্রস্থের 20% বেশি। 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5। প্রস্থ যদি 5x হয় তাহলে দৈর্ঘ্য হবে 6x। এবার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে যদি বর্গক্ষেত্রের একটি বাহু আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়। বর্গক্ষেত্রের একটি বাহু আয়তক্ষেত্রের প্রস্থের যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 25x²। ঠিক আছে, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 5 6 30x²। x² কেটে গেল, অনুপাত হচ্ছে 5:6। এইবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা যেটা ভুল করি এই সব অঙ্কের ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে তাহলে আয়তক্ষেত্রটা আগে আসবে, তার মানে হবে 6:5। আমরা কিন্তু এটা 5:6 করে দেবো। ভাববো হ্যাঁ ভাই এটা ঠিক করে এসেছি, উল্টো হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কাটা যাবে। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে 3 ঘন্টা গন্তব্যে পৌঁছালো। তাহলে 40 কিমি বেগে 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছলো মানে ও আলটিমেটলি যাত্রা দূরত্ব করেছে 40 × 3 মানে 120 কিলোমিটার। ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো। তাহলে 40-এর যদি 3/4 হয় তাহলে ও 30 কিলোমিটার গতিবেগে ফিরে এলো। তাহলে ফেরার সময় 120 কিলোমিটার টোটাল, তাহলে 30 কিলোমিটার গতিবেগে যদি ও ফেরে তাহলে ওর লাগবে কত? 4 ঘন্টা। ভাগ করে দিলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এটা 3/5 75। আচ্ছা এটা না আমার মনে হয় ভাগ আছে, হ্যাঁ এটা ভাগ আছে, আর এটা আছে তোমার প্লাসে, যতদূর মনে হচ্ছে। 3 দিয়ে কাটলে এটা 25, 4 দিয়ে কাটলে এটা 7, তাহলে 3/5 × 25/7। 5 দিয়ে কাটলে এটা 5, তাহলে 3 5 15/7। 15/7 ইন্টু এটা হচ্ছে 12 + 23 মানে হচ্ছে তোমার 35, আর এটা মানে হচ্ছে তোমার 15। 15 কেটে গেল, 7 দিয়ে কাটলে এটা 5 হচ্ছে অ্যান্সার। মনে হয় ঠিকই বলেছিলাম, তার জন্য মিলে গেল। 53টা বলছে মনোজ ঠিক সময়ের থেকে 15 মিনিট আগে বাস স্ট্যান্ডে পৌঁছলো। ঠিক সময় আমি যদি ধরি 10টা, মনোজ পৌঁছলো 9:45-এ। ভালো কথা। বাড়ি থেকে বাস স্ট্যান্ডে পৌঁছতে মনোজের 10 মিনিট লাগলো। বাড়ি থেকে যখন বাস স্ট্যান্ডে পৌঁছলো তখন মনোজের লাগলো, ও বাস স্ট্যান্ডে পৌঁছেছে 9:45, বাড়ি থেকে যদি ও 10 মিনিট লাগে বাস স্ট্যান্ডে পৌঁছতে, ও বাস স্ট্যান্ডের সঠিক বাসটা ছাড়বে 10টার সময়, ও বাস স্ট্যান্ডে পৌঁছেছে 9:45, বাড়ি থেকে বেরিয়েছে তারও 10 মিনিট আগে মানে 9:35 বাড়ির থেকে বেরিয়েছে। সে বাস স্ট্যান্ডে 8:40 AM পৌঁছলো। মানে এই যে আমরা 9:45 আমরা তো একটা ফিকশন ধরে নিলাম, 9:45 আমরা ধরেছি, তো 10টায় বাস ছাড়ার কথা, ও পৌঁছলো 9:45-এ, তো 9:45 আমরা ধরেছি, ওরা বললো ও 8:40 বাস স্ট্যান্ডে পৌঁছেছে। ভালো কথা, তার মানে ওর বাস ছাড়ার কথা 8:55-তে, তাই তো, এবং তারও 10 মিনিট আগেও বাড়ি থেকে বেরোবে। তাহলে ওর বাড়ি থেকে বেরোনোর উচিত ছিল কখন? 8:30, তাই তো। 10 মিনিট এখানে লাগলো আর 15 মিনিট আগে ও এখানে পৌঁছলো। বোঝা গেল? তাহলে 8:30। নেক্সট প্রশ্ন 57 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি একটি টেবিল ক্রয় করলেন 325 টাকায় এবং ওই টেবিলে সারাতে ব্যয় করলেন আরও 25 টাকা, তাহলে 350 টাকা ওর খরচ হলো। তারপর তিনি টেবিলটিকে বিক্রি করলেন 420 টাকায়। ভালো কথা, 350 টাকার টেবিলটাও 420 টাকায় বিক্রি করেছে, 70 টাকা লাভ। কতর ওপরে? 350 টাকার ওপরে নিশ্চয়ই, ইন্টু 100, তাহলে 70 দিয়ে কাটলে এটা 5 দিয়ে কাটলে এটা 20%, তাহলে ওই ব্যক্তির লাভ হবে কত? 20%। দেখি অপশান তো থাকবে, 20%। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 3টি মুদ্রা, না এটা তো আমার রিজনিং, আমি এটা পরের দিন করাবো। প্রবাবিলিটি দেখবে, এগুলো খুব ভালো একটা জিনিস। নেক্সট প্রশ্ন
নেক্সট প্রশ্ন হচ্ছে 64, বলছে যদি কোনো জিনিস 200% লাভে বিক্রি করা হয় তবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ভালো করে বোঝো। 200% লাভ মানে হচ্ছে 2/1, তাই তো? মানে 1 টাকার মালটা আমি বিক্রি করছি 3 টাকাতে, 2 টাকা লাভ, 200% লাভ মানে, তার মানে এটা আমার কস্ট প্রাইস সিপি, 2 টাকা হচ্ছে প্রফিট, আর 3 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত? 1:3, কেননা এটা 1 টাকা হলে এটা 3 টাকা হবে এবং 2 টাকা আমার লাভ। নেক্সট প্রশ্ন হচ্ছে 80316 ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে তোমরা অপশান দেখেই বলতে পারবে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। 10,368, এটা একটা রিজনিংয়ের অঙ্ক ছিল। যাই হোক, নেক্সট প্রশ্ন 68, বলছে অজিত বিনিয়োগ করলো 3600 টাকা 100 টাকা শেয়ার 200 টাকা প্রিমিয়াম দিয়ে কেনার জন্য। 100 টাকার শেয়ার 20 টাকা প্রিমিয়াম দিয়ে কেনার জন্য। ডিভিডেন্ডের পরিমাণ বার্ষিক 15%, তাহলে তার বার্ষিক ডিভিডেন্ডের পরিমাণ কত হবে? অজিত বিনিয়োগ করলো 100 টাকার শেয়ার 20 টাকার প্রিমিয়াম দিয়ে কেনার জন্য, ঠিক আছে? তাহলে 100 টাকার এক একটা শেয়ার ও বিনিয়োগ করেছে কত? 3600 টাকা। ভালো করে বোঝো। তাহলে ও যখন 3600 টাকা ইনভেস্ট করেছে 100 টাকার শেয়ার 20 টাকার প্রিমিয়াম দিয়ে কেনার জন্য, তার মানে 100 টাকা তো লাগবে, সাথে আরও কত লাগবে? 20 টাকা। তাহলে ও 36,000 টাকায় ও কতগুলো শেয়ার পাবে? 100 + 20, 120। 36,000 টাকায় ও শেয়ার পাবে হচ্ছে 300টা শেয়ার পাবে। আচ্ছা, ভালো কথা। এই শেয়ারগুলো, এই যে 300টা শেয়ার, এই শেয়ারগুলোর দাম কত ছিল? 100 টাকা করে না? তাহলে 300 × 100 করলে টোটাল শেয়ারের দাম ছিল 30,000 টাকার শেয়ার, ও কিনেছে 36,000 টাকায়। ভালো কথা। তাহলে ডিভিডেন্ড পাবে কত? 15%। তাহলে 30,000 টাকার 15% যদি ডিভিডেন্ড পায় তাহলে কত টাকা পাবে? 4500 টাকা। বোঝা গেল? বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটা ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হবে 3x, এটা যদি x হয়। ক্ষেত্রফল তার মানে 3x², এর ভ্যালু কত? 12। 3 দিয়ে কাটলে এটা 4, x² ভ্যালু 4, তাহলে x এর ভ্যালু কত? 2। প্রস্থ তার মানে 2 এবং দৈর্ঘ্য হচ্ছে আমার 6। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 6 আর 2 8, তাহলে 8 দুগুণই কত? 16 মিটার। নেক্সট প্রশ্ন 75, বলছে একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে হয় দ্বিগুণ। 1 টাকা থেকে 2 টাকা হয়ে গেছে 5 বছরে, সেটা 4 গুণ হবে কত বছরে? তাহলে 1 টাকা থেকে 2 টাকা হবে আবার 5 বছরে। তাহলে 1 টাকা আর এদিকে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 টাকাই হবে। তাহলে এটা কত হবে? 10 টাকা, 10 বছরেই তো হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 3.75 এর 5%। আচ্ছা দাঁড়াও, 3.75 এর 5% বাই 100 প্লাস 7.25 এর 10% বাই 100। দশমিকে প্রকাশ করব, পয়েন্ট তুললাম, আরও 2টো শূন্য দিলাম, পয়েন্ট তুললাম, আরও 2টো শূন্য দিলাম। তাহলে 10,000 আমি যদি এলসিএম নিয়ে নিই, যোগ করে দিই, গুণ করে দিই, 375 × 5 করলে আমার বেরোচ্ছে 1875 প্লাস 725-এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে হচ্ছে 7,250। তাহলে 7,250 প্লাস 1875 কত হবে? 9,125 বাই 10,000। তাহলে এটা আমার হবে 0.9125। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 6টি সংখ্যার গড় হচ্ছে 38, তাহলে 6 × 38। যদি প্রতি সংখ্যাকে 3 করে বাড়ানো হয় তাহলে নতুন গড় কী হবে? তাহলে 38 আগে ছিল গড়, এখন 3 করে বাড়িয়ে দিলাম, তাহলে এখন কত হবে গড়? 41। সব কটাকেই তো বাড়াবো, তাহলে 41 হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 80,
কি বলছে? বলছে একটি সঠিক গোলাকার শঙ্কু, এই যে শঙ্কু তো এটাই না, সরি এটা কোণ, শঙ্কু হচ্ছে এটা হচ্ছে শঙ্কু। আয়তন এবং ভূমির ক্ষেত্রফল যথাক্রমে এত। ভালো কথা। আয়তন মানে হচ্ছে ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার টোটাল কার্ভ সারফেস এরিয়া। ভূমির ক্ষেত্রফল কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, এটা হচ্ছে তোমার কার্ভ সারফেস এরিয়া। একবার দেখে নিই আমি। শঙ্কুটা তো এটাই হয়, শঙ্কু এটা, আর এটা হচ্ছে চোঙ, এটা তো চোঙ বলে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমার বলে দিচ্ছি, শঙ্কু এটা নয়, শঙ্কু হচ্ছে তোমার এটা, একবারে কেটেই দিই। শঙ্কু মানে হচ্ছে এটা, ঠিক আছে। শঙ্কু মানে হচ্ছে এটা, মানে কোণ আর কি। তা কোণের বলেছে আয়তন, কোণের আয়তন হচ্ছে 616। কোণের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, এবং ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে তোমার টোটাল, মানে কার্ভ সারফেস এরিয়া তোমার ফর্মুলা হচ্ছে পাই আর এল, এটার ভ্যালু হচ্ছে 9858। ভালো কথা। তো পাই আর স্কোয়ারের ভ্যালু, আগে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার 616, ঠিক আছে। তো 616, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে এটা 5 ইন্টু 6, 2 দিয়ে কাটলে এটা 28, আর স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 28, তার মানে 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আর এর ভ্যালু হচ্ছে আমার 7 দুগুণে 14। ভালো কথা। মানে এটা তো রুট হয়ে যাবে না, আর স্কোয়ার মানে হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আর এর ভ্যালু হবে রুট ওভার এটা, তাহলে একটা 7 বেরোবে এবং একটা 2 বেরোবে, এবং আর এর মান হচ্ছে 14। ভালো কথা। আর এর মান যদি 14 হয়, তার মানে এই যে, ভালো করে বোঝো, এই যে আমার এই আর এর মান হচ্ছে 14, ঠিক আছে। আর এর মান হচ্ছে 14। এবার পাই আর এল এর ভ্যালু হচ্ছে 9858 পাই আর এল। এইবার 9858 আমার যদি হয়, তাহলে এল মানে হচ্ছে এখানে স্ল্যান্ট হাইট, ঠিক আছে। স্ল্যান্ট হাইট আমাকে বলেছে শঙ্কুর পাত্রের উচ্চতা কত, মানে এই যে হাইটটা আমাকে বার করতে হবে। তো পাই মানে হচ্ছে 22/7, 22/7 ইন্টু আর মানে হচ্ছে 14 ইন্টু এল আমি জানি না, 9858। তো আমি একটু কাটাকুটি যদি করি, 9858 বাই 22 যদি করি, আমি করি 9858 বাই 14 করি। প্রথমে 7 দিয়ে কাটলে এটা 2, একবারে আমি কেটে দিই, 9858 বাই 44 করি, তাহলে আমার বেরোবে এটা 224.045, ঠিক আছে, এল। তো এর 14, যদিও এরকম বেরোনো আমার উচিত না, 214। তো হাইটের স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে হচ্ছে এই যে আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার, আমরা এটাই জানি। তো এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার মানে হচ্ছে 224 তার হোল স্কোয়ার মাইনাস এটা 14 তার হোল স্কোয়ার, এরকম একটা আসবে। তো এরকম যদি আসে, এখানে তো 36 আসছে না কোনো মতেই। আচ্ছা দাঁড়া, এরপরে আর অঙ্ক আছে, এরপরে একটা অঙ্ক আছে, দুটো অঙ্ক আছে, এই দুটো আমি একটু দেখিয়ে দিই আগে, নাহলে ভিডিওটা অনেকটা বড় হচ্ছে। 83 আর 85টা দেখি আমি, তারপর বলে দিচ্ছি এটা, ঠিক আছে। এটা মানে কাছাকাছিও যাচ্ছে না, মানে 224-এর কাছাকাছি হচ্ছে না কোনো মতেই, মানে ভুলও থাকতে পারে, দেখতে হবে। যাই হোক, একজন ব্যক্তির কাছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোট মিলিয়ে 480 টাকা ছিল। ভালো কথা। তা আমার কাছে কত আছে? আমার কাছে 10 আর 5 15 আর 1 16, আমার কাছে 16 টাকা আছে, ওরা বলছে 480 টাকা আছে, তাহলে একের ভ্যালু হচ্ছে 30। যদি ওই ব্যক্তির কাছে সকল প্রকার টাকার সমসংখ্যক টাকা থাকে, তবে টাকার সংখ্যা কত? তাহলে 1 টাকাও আছে 30টা, 10 টাকাও আছে 30টা এবং 5 টাকাও আছে 30টা, তাহলে টোটাল সংখ্যা কত আছে? 90টা। প্রত্যেক টাকার সংখ্যা কত?
তবে প্রত্যেক টাকার সংখ্যা হচ্ছে 30টা করে, আর টোটাল আছে 90টা। ঠিক আছে। আর নেক্সট অঙ্ক বলছে 85 নম্বর, যদি 6 এবং 9 সংখ্যা দুটি পরস্পরের স্থান বদল করে তবে নতুন সংখ্যা, আচ্ছা 3 6 4 9 0 আর 3 9 4 6 0, এই দুটোর মধ্যে পার্থক্য কত? ডিফারেন্স করলেই বেরিয়ে যাবে। ডিফারেন্স হবে তোমার 2970। ঠিক আছে। আর এই যে আমার অঙ্ক, একটি সঠিক গোলাকার শঙ্কুর আয়তন এবং ভূমির ক্ষেত্রফল যথাক্রমে এত। ভালো কথা। তাহলে ওই শঙ্কুর আকৃতির পাত্রের উচ্চতা কত? তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। 80 নম্বর অঙ্কটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি, এরপরেই সেই ভিডিওটা আপলোড হবে। তোমরা দেখতে থাকো চ্যানেলটা, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। অল দ্য বেস্ট সবাইকে।